আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা সিআইডির। বেলেঘাটায় অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ 4 জন। বিভিন্ন জেলায় প্রতারণা, তোলাবাজি, টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগে ধৃত আরও দলীয় নেতা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। রাজ্য জুড়ে এই কর্মসূচি 3 দিন ধরে চলবে। 2 মাস পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসে ভাঙন ও দলত্যাগের জল্পনার মধ্যেই দলের বিক্ষুব্ধ সাংসদদের কয়েকজন আজ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আগামীকাল তারা সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আবেদন জানাতে পারেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল। সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। অন্যদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা এখন 19 থেকে বেড়ে 22-এ পৌঁছেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্ট, মমতা ব্যানার্জির পাশে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই দেখা যাবে না। আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল থেকে 8 ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। একই মামলায় বিকেল থেকে প্রায় 3.5 ঘণ্টা জেরা করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সকাল 11:45 নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক। এর আগে বৃহস্পতিবারও টানা 5.5 ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল অভিষেককে তলব করেছে ইডি। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগামী মঙ্গলবার সিআইডি তাকে তলব করেছে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত, তা বিক্রির চেষ্টা সহ একাধিক অভিযোগে বেলেঘাটা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিকের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় কয়েকদিন আগে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত রাজু নস্করের ঘনিষ্ঠ হল এই 4 জন। রাজ্যে সরকার বদলের পর থেকেই পলাতক রাজু। হুগলির সিঙ্গুরে প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2014 সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদের 3 বারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ইটপুরে তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর 24 পরগনার হাড়োয়ার জঙ্গলাটি গ্রামে
আবাস যোজনার ঘর, আমফানের ত্রাণ এবং 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘিরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হিঙ্গলগঞ্জের বীজপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা আজ হাসনাবাদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনিতে ভিন রাজ্যের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাওয়ার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয় বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে 2 নাবালক সহ 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। একটি প্রতিবেদন। ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রের বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজট মুক্ত ও আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি। 2 মাসের পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি সহ বিভিন্ন মৎস্য বন্দরে এখন ব্যস্ততা তুঙ্গে। ট্রলারগুলিতে বরফ, খাদ্য সামগ্রী, জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ শেষ পর্যায়ে। মৎস্যজীবীরা জানিয়েছেন, প্রথম দফায় প্রায় 1000 ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেবে। তবে ডিজেলের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট মৎস্যজীবীদের উদ্বেগ বাড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের জুনপুর, শঙ্করপুর ও পেটুয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেবে ছোট বড় মিলিয়ে প্রায় 1500 নৌকা ও ট্রলার। উল্লেখ্য, ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে প্রতি বছর 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 1 সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায় উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের অভ্যন্তরীণ টানাপোড়েন অব্যাহত। দিল্লিতে দলের বিদ্রোহী কয়েকজন সাংসদ কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীর বাসভবনে যান। অন্যদিকে দলের আরেকটি শাখার সাংসদরা লোকসভার অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট 1-এর 11 জন নাবিককে উদ্ধার করা হয়েছে, 3 জনের খোঁজ চলছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিরোধিতা করে ইরানে বিক্ষোভ চলছে। মহিলাদের টি-20 ক্রিকেটের বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি। মহিলাদের এই খেলায় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কম্পিউটিং প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং জৈব প্রযুক্তি সহ 13টি মূল উদ্ভাবনী ক্ষেত্র এই উদ্যোগে সামিল করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অনেক দেশের মধ্যেই বাণিজ্য এবং কৌশলগত সহযোগিতা রয়েছে, কিন্তু ভারত এবং ফ্রান্স উভয় দেশের স্বার্থ রক্ষার্থে একে অপরের সঙ্গে মতবিনিময় করে এগিয়ে চলে। ভারত ফ্রান্স অংশীদারিত্ব পারস্পরিক আস্থা, স্থায়ী সম্পর্ক, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার লক্ষ্যে অবিচল। শ্রী মোদী বলেন, ভারতের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন, প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে এবং ভবিষ্যতে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে। ভারত ইনোভেটস সম্পর্কে তিনি বলেন, আজ দেশের যুব সম্প্রদায়ের মধ্যে নতুন এক উদ্যোগ দেখা যাচ্ছে। তারা স্টার্টআপ সংস্থাগুলির মাধ্যমে পৃথিবীর নানা সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে। आज भारत में एक स्टार्टअप रिवॉल्यूशन हो रहा है। इस रिवॉल्यूशन में भारत का नौजवान एक नए माइंडसेट के साथ मानवता के हित में समस्याओं के समाधान ढूंढ रहा है और हमारे नौजवानों के वर्ल्ड क्लास सॉल्यूशंस को ग्लोबल स्टेज पर लाने का माध्यम ही है भारत इनोवेट्स। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অনুষ্ঠানে বলেন, ভারতের বাইরে এ ধরনের উদ্যোগ প্রথম ফ্রান্সে হওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্ব দেখছে ভারতে শুধুমাত্র প্রতিভা নয়, উদ্ভাবন এবং প্রযুক্তিতেও সে দেশ ক্রমাগত এগিয়ে চলেছে। ভারত ফ্রান্স উদ্ভাবনী বছরের কথা উল্লেখ করে শ্রী ম্যাক্রো বলেন, ফ্রান্স ভারতের মতো দেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে গর্বিত। একটানা 12 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার জন্য তিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান। A country with 1.4 billion inhabitants, a country who pays on know-how and research, knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, a country with research, innovations and frontier models is spearheading global innovation. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়ায় যাবেন। সে দেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন।
কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বের শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও 12 বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সবথেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন। माननीय प्रधानमंत्री जी ने यहाँ उग्रवादियों का साथ बात किया, समझौता किया। 10,000 से अधिक उग्रवादियों ने उन्होंने हथियार छोड़ दिया और हमारे मूल नेशनलिस्ट टीम पर उन्होंने शामिल हो गए। इसके वजह से आज नॉर्थ ईस्ट में शांति व्यवस्था संभव हुई। शांति होने के वजह से आज विकास की रूपरेखा बदल चुका है और जबरदस्त विकास के इंजन पर आज नॉर्थ ईस्ट चलने लगा है। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাঁদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং হুইপের মাধ্যমেই যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোনো তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোনো ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট 1-এর 11 জন নাবিককে উদ্ধার করে MV জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে বিক্ষোভটির বিষয়বস্তু এখনও চূড়ান্ত নয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপের ওই বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এই তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো PIBর ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে বলেছে, এই দাবি মিথ্যা এবং সরকারের এই ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি। এজবাস্টারে আজ মহিলাদের T20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।
ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30টায়। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30টায়। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 গোলে হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হলো।